আজ ঢাকায় তারেক রহমানের ৬ নির্বাচনী জনসভা, নিজ আসনের ইউসিবি চত্বরের ২টায় প্রথম সমাবেশ। দুর্নীতি করলে ভবিষ্যতে প্রধানমন্ত্রীকেও বিচারের আওতায় আনার ঘোষণা জামায়াতের। অর্থনৈতিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর এনপিসিপি। নির্বাচন সামনে রেখে ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ৬ শতাধিক রোহিঙ্গা আটক। এবং গুমের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম জিয়াউলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩ অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সাথে আছি আমি আসাদুজ্জামান। ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে 2 দিনে মোট 14টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ও কাল এসব জনসভায় তিনি বক্তব্য দিবেন। ঢাকা মহানগর উত্তরের 6টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন তিনি। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন। এরপর ঢাকা 16 আসনে পল্লবী, ঢাকা 15 আসনে মিরপুর 10 নম্বর গোল চত্বর সংলগ্ন এলাকা, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, ঢাকা 13 আসনে শ্যামলী এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাঁতারকুলে সন্ধ্যায় বক্তব্য দেবেন তারেক রহমান। 10 টাকার চাল যেমন ভুয়া ছিল, সেরকম সব কার্ডও ভুয়া বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাড্ডায় এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, 11 দলীয় জোট মানুষের জীবন ও সম্পদের পাহারাদার হবে। দুর্নীতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, অন্যদের মতো দেশের প্রধানমন্ত্রীকেও বিচারের আওতায় আনা হবে। ক্ষমতায় গেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার আশ্বাস দেন তিনি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে তারা বদ্ধপরিকর। বিগত দিনে রাজনৈতিক বৈষম্যের কারণেই মানুষ বঞ্চিত হয়েছে বলেও আক্ষেপ জানান তিনি। 10 টাকা শেয়ার ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ভাবা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁঠে গাঁঠে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু বিদ্যা আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালীতে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠ কাঁপাচ্ছে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। আর দুর্নীতির বিরুদ্ধে ও এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীদের ভোট দিতে চান ভোটাররা। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নোয়াখালীর 6টি সংসদীয় আসনে বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী সহ রয়েছে জামায়াতের নতুন মুখ। অন্য দলের প্রার্থীদের মাঠে দেখা না গেলেও নোয়াখালীর 6টি আসনেই মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াতের প্রার্থী ও সমর্থকরা। 4202 বর্গ কিলোমিটারের নোয়াখালীতে মোট ভোটার 28,67,441 জন। এর মধ্যে পুরুষ ভোটার 14,96,648 জন আর নারী ভোটার 13,70,979 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 14 জন। অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখে এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিবেন ভোটাররা। আমাদের ভোটটা এমন একজন প্রার্থীকে দিতে চাই যে আমাদের সমাজের উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে, যা দেশ থেকে দুর্নীতি মুক্ত করবে। দেশে যেন কোনো হত্যাকাণ্ড, বিশৃঙ্খলা, অরাজকতা, হামলা মামলা, অগ্নিসংযোগ, নৃশংসতার কোনো ঘটনা না ঘটে, সুস্থ সুন্দরভাবে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচন হচ্ছে
যার পছন্দ যাকে নির্বাচিত করা সেটাই তার ব্যক্তিগত ব্যাপার। আমরা সুস্থ ভোট চাই এবং আমাদের উপরে কোনো যেন চাঁদাবাজি, কোনো যেন মানে ট্যাক্স না বইয়ানি হয়, এগুলো থেকে আমরা চাইতেছি আর কি, মুক্ত চাইতেছি। যে সরকার আসুক আমাদের জন্য যদি সহযোগিতা করে ভালো হবে, আমরা এটা আশা করতেছি। আমার প্রত্যাশা যাতে সকল দুর্নীতি দূর হয়ে মানে সকল নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ভোটের পরিবেশ ঠিক থাকলে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশা সবার। আমি বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়নের মতো মোদী সাহেবের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ আমি সমাপ্ত করব এখানকার জনগণের সমর্থন নিয়ে এবং আমার সরকারের সমর্থন নিয়ে। আমার অগ্রাধিকার হচ্ছে বেকার লোকদের চাকরির ব্যবস্থা করা দেশে এবং বিদেশে। আমরা যদি বিজয় লাভ করি, নোয়াখালীকে আমরা সাজানোর চেষ্টা করব। রাস্তাঘাট করার জন্য আমার পকেটে পয়সা লাগবে না, গভর্নমেন্ট যে বরাদ্দ দেয় ওই বরাদ্দটা যদি আমরা কাজ লাগাইতে পারতাম দুর্নীতিমুক্তভাবে, চাঁদাবাজি বা ট্যাক্স না দিয়া, তাহলে এই রাস্তাগুলো বছর পর বছর ঠিকই থাকবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইনশাল্লাহ আমরা বিজয় হব। এই বিজয়ে আমরা যে কাজগুলো করব, প্রথম আমাদের বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে পুনর্বাসন করব। আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারীদের শিক্ষা, নারীদের চিকিৎসার আমরা ব্যবস্থা করব। সাধারণ ভোটার ও জনগণের প্রত্যাশা নির্বাচিত সরকার ও সরকারের প্রতিনিধিরা নিজ নিজ এলাকা তথা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে গাজীপুরে। গাজীপুর 1 আসনের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম জুয়েল। জুয়েল, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা, জানাবেন আমাদেরকে। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা যাচ্ছি পরের সংবাদে। নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে আসছে বিভিন্ন ধরনের অস্ত্র। পাচার হয়ে আসা এসব অস্ত্র হাত বদল হয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যে এই সব অস্ত্র উদ্ধার হলেও চোরাচালানের মূল হোতারা সবসময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তবে সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। মাজহারুল ইসলামের খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দৌলতপুর সীমানায় ভারতের সাথে 46 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 18 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও বাকিটা উন্মুক্ত। এই সুযোগে সীমান্ত দিয়ে বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদকের সাথে পাচার হয়ে আসছে বিভিন্ন অস্ত্র। হাত ঘুরে যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্ত এলাকার কয়েকজন জানান, দৌলতপুরের জামালপুর, বিলগাথুয়া, ধর্মদহ, মুন্সিগঞ্জ, চরপাড়া, 40 পাড়া, বাংলাবাজার সহ বিভিন্ন সীমান্ত দিয়ে সন্ধ্যা থেকে শুরু করে রাত 11টার মধ্যে মাদক ও অস্ত্র পাচার হয়। এই মাদক ও অস্ত্র, ওষুধ, সবজির গাড়ি, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন রুটে সরবরাহ হয়ে থাকে। ধরেন সন্ধ্যার থেকে রাত 11টার মধ্যে এর ভিতরে সব সরবরাহ সাইরে একবারে নিরাপদ এলাকা এই মাদকের জন্য। সন্ধ্যার পর থেকে রাত 11টার ভিতরে কারখানার উপর থেকে মাদক এখান থেকে বিভিন্ন রুটে ওষুধের গাড়ি, সবজির গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো বিভিন্ন রুটে সাপ্লাই হয়। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের অস্ত্র দেশে আসায় নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন দলের এমপি প্রার্থীরা। এই সব অস্ত্র উদ্ধার ও অস্ত্র সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। কয়েকদিন আগে 4টা অস্ত্র ধরা পড়ছে। প্রশাসন যাতে আরো শক্তভাবে অন্তত এই অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে নির্বাচনের আগে। তবে অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে সীমান্তের মানুষের সহযোগিতায় সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে বিজিবি। নির্বাচনকে সামনে রেখে আমরা অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থায় আছি। 110 কোটির মতো টাকার সমপরিমাণ
চোরাকারবারি বা মাদকদ্রব্য উদ্ধার করেছি। আর আন্তর্জাতিক সীমানা ব্যবহার করে সন্ত্রাসীরা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ঘটাতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছে কুষ্টিয়া পুলিশ সুপার। আন্তর্জাতিক সীমানাকে ব্যবহার করে দুষ্কৃতিকারীরা বা সন্ত্রাসীরা যাতে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেই বিষয়টি আমরা মাথায় নিয়ে ইতিমধ্যে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট উৎসবের জন্য অস্ত্র চোরাচালান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি সাধারণ ভোটারদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি তারিকুল ইসলাম জুয়েলের কাছে। জুয়েল, আপনি নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন এবং সেখানকার মানুষের মধ্যে কেমন অনুভূতি ফিল করছেন আমাদেরকে জানাবেন। জি আসাদ, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরের 5টি আসনে ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা কিন্তু জমে উঠেছে। চায়ের টেবিল থেকে সর্বত্র কিন্তু নির্বাচনী ঝড় বইছে। তো এখন কিন্তু তার কর্মী সমর্থকরা তাদের নিজের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, ভোটারদের দ্বারে যাচ্ছে। এদিকে কিন্তু পিছিয়ে নেই প্রার্থীরা, তারা কিন্তু দিনরাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তারা নির্বাচনী সভা, লিফলেট বিতরণ থেকে শুরু করে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে তারা কিন্তু যাচ্ছেন। আমি এখন রয়েছি গাজীপুরের 1 নং আসনের কাশিমপুর এলাকায়, যেখানে কিছুক্ষণের মধ্যে গাজীপুর 1 নং আসন থেকে যিনি বিএনপি মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, এখানে কিন্তু তার পথসভা করার কথা রয়েছে। তো এখন আমি একজন তার সমর্থক, একজন কর্মীর কাছে জানতে চাইবো, এই যে আপনারা যে প্রচারণা করছেন, এত ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন এবং আপনাদের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা ভোটারের কাছে যাচ্ছি, দ্বারা যাচ্ছি, ভোটারের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা জয়ের ব্যাপারে 100% শতভাগ আশাবাদী। জি, আসলে তার সমর্থকরা যেমনটি বলছিল, তারা সুষ্ঠুভাবে প্রচারণা চালাচ্ছেন এবং জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। এই ছিল গাজীপুর থেকে প্রচারণার সর্বশেষ সংবাদ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন জুয়েল। কক্সবাজারের উখিয়ায়, বালুখালী ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় 6 শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এই রোহিঙ্গারা উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। রোববার ভোর থেকে এই অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন 9 বেঙ্গলের উপ অধিনায়ক মেজর আহসানুল্লাহ হাই সৌরভ। এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় 5 জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার সাক্ষাৎ দেবেন। মামলায় এজাহারে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, আজ ট্রাইব্যুনালের কার্যতালিকায় বিষয়গুলোর অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। মূলত হচ্ছে যে জিয়াউল আহসানের বিরুদ্ধে যে আজকে যে সাক্ষ্য গ্রহণ সেটির আনুষ্ঠানিকতা শুরু হয় বেলা 12:15টার দিকে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে, এবং বেলা 12:30টার দিকে কিন্তু জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন প্রথম যে সাক্ষী ইকবাল করিম ভুইয়া, সাবেক সেনাপ্রধান। তিনি কিন্তু 12:30টার দিকেই কিন্তু সাক্ষ্য দেওয়া শুরু করেন। সাক্ষ্যদের মধ্যে তিনি স্বীকার করেছেন যে গুম খুনের সংস্কৃতি কিন্তু 2008 সালের আগেও ছিল এবং বিভিন্নভাবে রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু সেনাবাহিনীকে ব্যবহার করেছে বিভিন্ন ক্ষমতাবান রাজনৈতিক সরকার, এরকমভাবে কিন্তু তিনি তার সাক্ষ্যে বলেছেন। যে বিষয়টি হচ্ছে কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট 3টি যে অভিযোগ আছে জিয়াউল আহসানের বিরুদ্ধে, সেই 3টি অভিযোগে কিন্তু বিরুদ্ধে যে তিনি সাক্ষ্য দিচ্ছেন তা না, এর বাইরেও কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের বিষয়েও কিন্তু তিনি কিন্তু তার সাক্ষ্যের মধ্যে কিন্তু বলেছেন যে এখানে তৎকালীন সরকারের অপকর্ম সহ এছাড়া সেনাবাহিনীর
যে সংশ্লিষ্ট যারা ছিল তাদের মধ্যেও যারা কারা কী ছিলেন না ছিলেন সেই নিয়েও কিন্তু সাক্ষ্য কিন্তু দিচ্ছেন। তো কিছুক্ষণ পরে কিন্তু সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং সাক্ষ্য গ্রহণের বিস্তারিত এই নিয়ে তথ্য সম্পর্কে জানা যাবে এবং এই মামলার বিষয়ে পরবর্তী তথ্য কিন্তু জানা যাবে। তো ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মুদাসসির। 2 দিন বিরতির পর আজ সকাল 8টা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ সহ 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিন কর্মবিরতি পালন করা হয়। দর্শক এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রভাবে কি অবস্থা বিরাজ করছে চট্টগ্রামে আমাদেরকে জানাবেন। দুই দিন বিরতির পর আজ সকাল 8টা থেকে আবারও শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন কুমার দে। সুমন, অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রভাবে কি অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বন্দরে আমাদেরকে জানাবেন। চট্টগ্রাম বন্দরের যে 4 নাম্বার গেটে রয়েছি। আমি যদি আপনাকে একটু দেখাই, অর্থাৎ সারাদিন কিন্তু এই গেটে শত শত পণ্যবাহী গাড়ি এবং বন্দরের কর্মচারী, কাস্টমের যারা এই পণ্য ডেলিভারি নিতে আসেন সবার অর্থাৎ সরগরম হয়ে থাকে। তবে আমরা আজকে দেখছি অর্থাৎ এখানে জনলোক শূন্য, অর্থাৎ কোনো ধরনের যানবাহন নেই। অর্থাৎ 2 দিন বিরতির পর অনির্দিষ্টকালের জন্য যে আবার ধর্মঘট ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম কমিটি, সেটি গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিল। আজকে সকাল 8টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘটের ডাক দিয়েছেন এবং তারা আজকে আমরা কথা বলছি, তারা বলছে শ্রমিকেরা তাদের ডাকে সাড়া দিয়ে আজকে যে বন্দরের যে অনির্দিষ্টকালের ধর্মঘট তারা পালন করছে এবং তারা তাদের যে 4 দফা দাবি জানিয়েছে সেই 4 দফা যদি মানা না হয় তাহলে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবেন। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ কিন্তু কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বলছেন বন্দরের কার্যক্রম কিছুটা চলছে এবং আজকে দিনের মধ্যে বন্দরের পুরোপুরি কার্যক্রম স্বাভাবিক হবে বলে গণমাধ্যমকে কিন্তু বন্দর চেয়ারম্যান জানিয়েছে। অন্যদিকে যারা শ্রমিক নেতা রয়েছে তারা বলছেন তাদের যে 4 দফা সেই 4 দফা দাবি না মানলে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রাখবেন এবং তারা তাদের যে শ্রমিকদের বিরুদ্ধে মামলা, বদলি এবং হয়রানির শিকার হচ্ছে সেটা কিন্তু তারা প্রত্যাহার করতে হবে, নাহলে কিন্তু তারা বন্দর এক ধরনের যে অচল অবস্থা সেটি কিন্তু তারা নিজেই বলছেন যে বন্দর যে অচল সেই কারণে কিন্তু দেশের ক্ষতি হচ্ছে। তারপরও তারা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তারা এই অনির্দিষ্টকালের ধর্মঘট কিন্তু তারা পালন করে যাচ্ছে। তো চট্টগ্রামের বন্দরের 4 নম্বর গেট থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আজাদ। সুমন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সুমন। বরিশালের হিজলায় অবহেলায় পড়ে থাকা পুরাতন খনির রাস্তাটি এখন এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলাচলের অনুপযোগী এই রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও অসুস্থ রোগী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের। নূর নবীর প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরিশালের হিজলা পুরাতন খনির রাস্তাটির বর্তমানে বেহাল অবস্থা। ৪৫ বছর ধরে সংস্কার না করায় রাস্তাটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী। রিক্সা কিংবা ভ্যান চলাচল না করায় ৩ কিলোমিটার পায়ে হেঁটে স্কুল কলেজে যেতে হয় শিক্ষার্থীদের।
স্থানীয়রা জানান অসুস্থ রোগীকে জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব। পণ্য বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে ব্যবসায়ী ও কৃষকরা। রাস্তাটা ভাঙা, বর্ষাকালে অনেক কষ্ট হয়, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করে না, এই রাস্তা কোনো মেরামত করে না, তাই স্কুলে যাইতে অনেক কষ্ট হয়। 3 কিলোমিটার রাস্তা হেঁটে আমাদের স্কুলে যেতে হয়, এর কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়। অসুস্থ হলে রোগীকে নেওয়া অনেক মুশকিল হয়ে যায়। গাড়ি ঘোড়া চলে না, ধান পান লইয়া সুপারি পাতা লইয়া বাজারে যাইতে পারতেছি না। বিগত 35 থেকে 40 বছরের ভিতরে এই রাস্তায় কেউ কোনো হাত দিছে করে আমার মনে পড়ে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই রাস্তায় প্রথম মাটি কেটে গেছে, মাটি কাটার পর থেকে হেরিং হয়েছে, হেরিংয়ের পর থেকে আর অদ্যাবধি এই রাস্তায় কোনো উন্নয়ন হয়নি। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় পরবর্তী প্রকল্পে অগ্রাধিকারের ভিত্তিতে রাস্তাটি নির্মাণ করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। প্রায়োরিটি বেস চিন্তা করলে পারে ওটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আশা করি ভবিষ্যতে ওখানে আমরা খনি পেতেও পারি। সেই প্রেক্ষাপটে আমার ওই রাস্তার ডেভেলপমেন্টটা অতি দ্রুত। আমরা আশা করি যে নেক্সট কোনো ডিপিপি যদি হয়, কোনো প্রকল্প হয়, তখন ওই রাস্তাগুলো ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। দীর্ঘদিনের অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন এলাকাবাসী। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্ট অপরাধীদের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত 89 জনের নাম রয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS এর ডাটাবেসে প্রায় 25,000 অবৈধ অভিবাসী অপরাধীর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসন বিরোধী কঠোর অভিযানে অংশ নেবেন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট ICU এবং US কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন CPBর হাতে গ্রেপ্তার ও পরে দণ্ডিত হওয়া খুনি, যৌন অপরাধী ও মাদক পাচারকারীদের সেই তালিকায় রাখা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এই ডাটাবেসে দণ্ডিত ব্যক্তিদের নাম, ছবি, অপরাধের বিবরণ এবং জাতীয়তা প্রকাশ করা হয়েছে। এবার খেলার খবর, ফুটবল। হাঁটুর চোটের কারণে কয়েক সপ্তাহের মধ্যেই মাঠের বাইরে ছিটকে গেছেন জাতীয় দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে মাঠে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। চোটের তীব্রতার কারণে তাকে স্ট্রেচারে করে মাঠে ছাড়তে হয়। ম্যাচ শেষে লেস্টারের অন্তর্বর্তী কোচ অ্যান্ডি কিং জানান, খুব শিগগিরই হামজাকে দলে ফেরানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আগামী মার্চের শেষ ভাগে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে হামজার। সৌদি আরবের ক্লাব আল নাসরে টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সংবাদ মাধ্যম আবোলার খবরে বলা হয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড যেভাবে ক্লাব পরিচালনা করছে তাতে অসন্তুষ্ট হয়ে রোনালদো নিজেই খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তাকে ছাড়াই ইতিহাদকে 2-0 গোলে হারায় আল নাসর। আল নাসরের একদল সমর্থক হলুদ রঙের প্লে কার্ড তুলে রোনালদোর নাম ও 7 নম্বর জার্সি প্রদর্শন করে সমর্থন জানান। 2022 সালের ডিসেম্বরে রেকর্ড 177 মিলিয়ন পাউন্ড বেতন নিয়ে ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় তিনি। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আজ ঢাকায় তারেক রহমানের 6 নির্বাচনী জনসভা, নিজ আসনে ইসিবির চত্বরে 2টাই প্রথম সমাবেশ। দুর্নীতি করলে ভবিষ্যতে প্রধানমন্ত্রীকেও বিচারের আওতায় আনার ঘোষণা জামায়াতের। অর্থনৈতিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর এনসিপি। নির্বাচন সামনে রেখে ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে, কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানেও 6 শতাধিক রোহিঙ্গা আটক। এবং গুমের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম, জিয়াউলের বিরুদ্ধে সুনির্দিষ্ট 3 অভিযোগ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।